হাই, কি অবস্থা সবার? তো 'দরদ' মুভিটা নিয়ে আফটার ম্যাথ কিছু কথাবার্তা বলবো। 'দরদ' মুভিটার রিভিউ অলরেডি দিয়ে দিছি। যারা দেখেন নাই দেখে আসতে পারেন। এনিওয়ে, সো 'দরদ' মুভিটা নিয়ে আজকে ৩ টা কথা বলবো। এক হচ্ছে 'দরদ' মুভির পাইরেসি হয়ে গেছে, এটা নিয়ে কথা বলবো। সেকেন্ড হচ্ছে 'দরদ' মুভিটা অনেকেরই ভালো লাগে নাই, সেটা নিয়েও কথা বলবো। থার্ডে হচ্ছে 'দরদ' মুভিটা কি ব্যবসা করতে পারতেছে না, সেটা নিয়ে কথা বলবো। এই ৩ টা টপিক। ওকে? তো ১ম টা দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে 'দরদ' মুভিটা অলরেডি পাইরেসি হয়ে গেছে। আমি হচ্ছে ইউটিউবে ঢুকছি। ঢোকার পর হচ্ছে আমার বেশ কয়েকবার আমার সামনে আসছে। বিভিন্ন র‍্যান্ডম ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে পুরা মুভি আপলোড দিয়ে দিছে 'দরদের', মানে হল প্রিন্ট আরকি। সো আমি ফার্স্টে গুরুত্ব দিইনি। আমি ভাবছি আর এরকম তো অনেক সময় এরকমটা হয়। পাইরেসি মুভিগুলা বা হচ্ছে এমনিতে নরমালি যেটা হয় সেটা হচ্ছে ধরেন নতুন একটা মুভি আসছে। নতুন মুভির টাইটেল দিয়ে মানে নাম লেখা থাকে নতুন মুভির, নাম দিয়ে ভেতরে দিয়ে দেয় অন্য একটা মুভি। দেখা গেছে শাকিব খানের ১০ বছর আগের ৫ বছর আগের একটা মুভি ভেতরে দিয়ে উপরে দিয়ে লিখে দিল 'দরদ'। এরকমটা কিন্তু ঘটে। সো আমি ভাবছিলাম এরকমই কিছু একটা হইছে, হয়তো অন্য কোনো একটা মুভি 'দরদ' নামে চালাইতেছে। আমি ফার্স্টে গুরুত্ব দিইনি। তারপর আমি ক্লিক করলাম, ঢুকে দেখলাম আয় হায়! সত্যিই তো। এটা তো পুরা 'দরদ' মুভি দিয়ে দিছে। তারপর দেখলাম যে এটা হল প্রিন্ট এবং বেশ কয়েকটা জায়গায় হচ্ছে 1xBet লিখা। 1xBet হচ্ছে একটা বেটিং ওয়েবসাইট টাইপের কিছু একটা, যেগুলো ইন্ডিয়াতে প্রচুর চলে। বাংলাদেশে বেটিং ওয়েবসাইটগুলো মানে এতটা কি বলে লিগালাইজ, মানে ইন্ডিয়াতে লিগালি হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে বা হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে, বাট বাংলাদেশে এখনো লিগাল না। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে জুয়া খেলা আর কি লিগাল না। বিভিন্ন মুভি পাইরেসির সাথে এই টাইপের ওয়েবসাইটগুলোর সম্পৃক্ততা থাকে। তারা হচ্ছে টাকার বিনিময়ে কিছু একটা করে, হয়তো আমি ডিটেইল জানি না। ওকে, বাট আমি আইডিয়া করতে পারি আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আর যে ভয়টা আমি মানে শুরু থেকেই পাই, আমি এটা নিয়ে অলরেডি আমি কথা বলছিলাম আমার যতদূর মনে পড়ে, বাট আমি শিওর না যে এক্স্যাক্টলি কোন ভিডিওতে এই কথা না বলছি। সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজের ব্যাপারে। সম্ভবত হচ্ছে 'দরদ' মুভি তো প্যান ইন্ডিয়াতে রিলিজ পাইছে, রাইট? যে হচ্ছে ইন্ডিয়াতেও রিলিজ পাইছে, সেম ডেটে বাংলাদেশেও রিলিজ পাইছে। বাট এর আগের মুভি, শাকিব খানের এর আগের মুভিগুলোতে যেটা দেখা গেছে, যেমন হচ্ছে লাস্ট তুফানের ক্ষেত্রে কি ব্যাপারটা ঘটছে যে হচ্ছে মানে বাংলাদেশে যেদিন রিলিজ পাইছে তার ১-২ মাস পর হচ্ছে কি ভারতে রিলিজ পাইছে। মুভি পাইরেসিটা আসলে ইন্ডিয়াতেই বেশি হয়। মানে বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের জন্য একটা সুসংবাদ বা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে বাংলাদেশের মুভিগুলো খুব একটা পাইরেসি হয় না। এটা কিভাবে কি নিয়ন্ত্রণ করতেছে বা করা যাচ্ছে আমি শিওর না। যেটা কিনা হচ্ছে ইন্ডিয়াতে হয়তোবা হলের পরিমাণ এত যে ওইগুলাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ কিভাবে করবে। সো ইন্ডিয়াতে এই পাইরেসির ব্যাপারটা খুব অহরহ ঘটে এবং এই ভয়টাই আমি পাচ্ছিলাম এবং এটা নিয়ে খুব সম্ভবত আমি কথা বলছিলাম, বাট আমি শিওর না। সেম ডেটে রিলিজ দিলে এই ভয়টা থেকেই যায় যে হচ্ছে ধরেন কথার কথা হচ্ছে তুফান মুভিটা হচ্ছে বাংলাদেশে রিলিজ যেদিন পাইছে, ইন্ডিয়াতে রিলিজ পাইছে ধরেন তার ২ মাস পর, কথার কথা বা ১ মাস পর। ১ মাস পর ইন্ডিয়াতে যাওয়ার পর তখন যদি পাইরেসি হয়ও, তখন খুব একটা মানে প্রবলেম তো অফকোর্স আছে, বাট খুব একটা না। কারণ হচ্ছে অলরেডি তখন বাংলাদেশে ব্যবসা করে ফেলছে তুফান। কিন্তু দরদের ক্ষেত্রে যদি এটা ব্যাপারটা এরকম হয়, দরদ কিন্তু অলরেডি চলতেছে হলে, হ্যাঁ? এই মুহূর্তে যদি হচ্ছে পাইরেসি হয়ে যায়, তখন হচ্ছে দেখা গেছে এটাতে ব্যবসাতে একটা ইফেক্ট পড়বে। এইজন্যই এই ব্যাপারটা নিয়ে বহুবার কথা বলছি বা বলার ট্রাই করছি যে সেম ডেটে আসলে ইন্ডিয়াতে রিলিজ না দেওয়াটাই বেটার। আমার যেটা মনে হয় যে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট ১ মাস পর রিলিজ দেওয়া বেটার, বা ওয়ার্ল্ড ওয়াইড ১ মাস পর যাওয়া বেটার। আগে বাংলাদেশে ব্যবসা করে তারপর যাওয়াটা আই থিঙ্ক মানে গুড ডিসিশন। আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডিরেক্টর যিনি অর্ণ মামুন, মানে ডিরেক্টর হোক বা প্রডিউসার যারা আছেন বা যে কোম্পানি এসকে মুভিজ, সম্ভবত বাংলাদেশে হচ্ছে টাইগার, সম্ভবত টাইগার মিডিয়া। সো তারা হচ্ছে এই ব্যাপারটা কন্ট্রোল কেন করতে পারতেছে না, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আমি এখনো পর্যন্ত স্টিল ইউটিউবে ধরেন আমি কোনো একটা টি সিরিজের কোনো একটা গান আমি জাস্ট ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপলোড দেই, মানে আপলোড দিতে পারবো না ভাই। আপলোড দেওয়ার আগেই আমাকে কট করে হচ্ছে আমার কপিরাইট দিয়ে আমাকে ধরে ফেল, যে হচ্ছে ব্লক ওয়ার্ল্ড ওয়াইড ব্লক করে দেওয়া হবে। ইভেন শুধু তাই না, আমি তো অনেক বাংলা মুভির রিভিউ দেই বা হচ্ছে আগের পুরাতন বাংলা মুভির অনেক রিক্যাপ টাইপ ভিডিও বানাই। সো তখন মাঝে মধ্যে দেখা গেছে ওই মুভিগুলোর ফুটেজ ইউজ করতে হয়। সো দেখা গেছে ওই মুভিগুলোর ফুটেজগুলো বেশিক্ষণ ব্যবহার করা যায় না। বেশিক্ষণ ব্যবহার করলেই হচ্ছে কপিরাইট ধরে ফেলে। ১০ সেকেন্ড ১৫ সেকেন্ডের উপরে হইলে কপিরাইট ধরে ফেলে। সো কপিরাইট ধরলে ওই ভিডিওটা আপলোড দেওয়া যায় না। সো এটা একটা কপিরাইটের প্রবলেম হয়। অথচ একটা ফুল মানে জাস্ট ১০ সেকেন্ড ২০ সেকেন্ড আপলোড দিলে যেখানে আমাকে কপিরাইট ধরে ফেলতেছে, সেখানে পুরো একটা মুভি আপলোড দিয়ে দিছে গান সহ, সেগুলো কপিরাইট ধরতে পারতেছে না। এটা কোনো কথা? ইউটিউবের মানে কি বলে, ইউটিউবের কপিরাইট পলিসি কিন্তু খুবই স্ট্রং, খুবই। আপনি যদি হচ্ছে ইউটিউবের রাইট ম্যানেজার দিয়ে হচ্ছে গান, তারপর হচ্ছে মুভিগুলোকে যদি হচ্ছে প্রোটেক্টেড করে রাখা যায়, তাহলে তো হচ্ছে কেউ আপলোড তো দিতেই পারবে না। আপলোড দেওয়ার আগে হচ্ছে কপিরাইট খাবে এবং আপলোড ধরার কথা আপলোড দিয়েও দিছে। এরকম আমার ধারণা এরকম একটা টিম আসলে রেখে দেওয়া উচিত, যাদের কাজ হবে হচ্ছে এরকম খুঁজে বের করা, যে কোথাও কিছু আপলোড হয়ে গেল কিনা, ওইটাকে সাথে সাথে রিমুভ করা ইউটিউব থেকে। এটা খুবই দুঃখের ব্যাপার যে হচ্ছে এখনো পর্যন্ত এই ব্যাপারগুলো কন্ট্রোল করতে পারতেছে না। আই হোপ সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এনিওয়ে, কি আপনারা নিজেরাও একটু সচেতন হওয়ার ট্রাই করেন, যারা হচ্ছে অ্যাটলিস্ট বাংলা ইন্ডাস্ট্রির মুভির প্রতি একটা ভালোবাসা আছে। একটা মানুষ বা হচ্ছে একটা টিম বা হচ্ছে একটা কোম্পানি এত কষ্ট করে একটা মুভি বানাইছে, এখন হচ্ছে সেই মুভি যদি ব্যবসা করতে না পারে, এরকম যদি হচ্ছে ইউটিউবে চলে আসে, ফেসবুকে চলে আসে, সেটা তাদের জন্য খুবই দুঃখজনক বা তাদের ব্যবসার জন্য খুবই ক্ষতিকর। জেনে বুঝে মানুষদের ক্ষতি কেন করবেন? সো পাইরেসি ব্যাপারটা আই হোপ যে আপকামিং যত মুভি আসবে বাংলাদেশের, তারা এই ব্যাপারটা খেয়াল রাখবে। এবার আসলে তো সেকেন্ড ব্যাপারটা,
সেটা হচ্ছে দরদ মুভিটা অনেকেরই ভালো লাগে নাই, অ্যান্ড ফাইন, কমপ্লিটলি ফাইন। আমারও যে খুব এক্সট্রিম লেভেলে ভালো কাজ করছে তা না। আমি আমার রিভিউতেও যদিও ডিটেল বলছি যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমি ওভারঅল বাংলা সিনেমার সাথে আমি তুলনা দিচ্ছি, বা শাকিব খানের প্রিভিয়াস সিনেমার সাথে আমি তুলনা দিচ্ছি। প্রিভিয়াস বলতে লাস্ট 2-3টা কিন্তু না, অল ওভার শাকিব খান এর আগে যেটা মুভি করছে, যে টাইপের হচ্ছে অ্যাকশন মুভিগুলো হয়েছে শাকিব খানের, কমার্শিয়াল মুভিগুলো হয়েছে, সেগুলোর সাথে আমি কম্পেয়ার করে আমার মনে হয়েছে যে না, ওভারঅল শাকিব খানের ওভারঅল যে মুভিগুলো আগের ফরম্যাটের যে মুভিগুলো, সেই মুভিগুলোর চাইতে এই মুভিটা ঢের ভালো। কিন্তু এখন যদি আপনি হচ্ছে রিসেন্ট মুভিগুলোর সাথে কম্পেয়ার করেন, যেমন হচ্ছে শাকিব খান দরদের চাইতে ভালো মুভি অলরেডি করে ফেলছে, অলরেডি সে তুফান করে ফেলছে, অলরেডি সে রাজকুমার করে ফেলছে। মানে আপনি যদি এইভাবে অলওয়েজ কল্পনা করেন যে অলওয়েজ একটা মুভির চাইতে একটা বেটার হইতেই থাকবে, এটা তো ভাই পসিবল না। যে বেটারেরও তো একটা লিমিট আছে। কল্পনা করেন যে রাজকুমার করছে, তারপর তুফান করলো, এরপর আরেকটা মুভি আসবে তুফানের চাইতেও বেটার, আরও কিছু, আরেকটা মুভি আসছে ওইটার চাইতেও বেটার। এরকম ভাবে তো পসিবল না, আপনাকে এইভাবে কল্পনা করলে তো হবে না। দরদ মুভিটা তুফানের মতো এতটা হাইপ ক্রিয়েট করতে পারে নাই, বা এতটা ভালো করতে পারে নাই, বা রাজকুমারের মতো এতটা ভালো করতে পারে নাই, বাট ওভারঅল শাকিব খানের অন্যান্য মুভির তুলনায়, এভারেজের তুলনায় ভালো মুভি করছে। এটা এই ব্যাপারটাই আমি হচ্ছে আগের মুভিতে, আগের রিভিউতে বলছিলাম। বাট অনেকের হচ্ছে দরদ মুভিটা ভালো লাগে নাই, যেটা আমার কমেন্ট বক্সে অনেকে লিখছেন। অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি আমার সাথে অনেকে দেখা হয়েছে, তারাও বলছে দরদ মুভিটা ভালো লাগে নাই। আর দরদ মুভিটা ভালো না লাগার আরেকটা রিজন আমি যেটা আমি রিভিউতে বলছি, সেটা হচ্ছে শাকিব খানের বিভিন্ন ইন্টারভিউতে, বা একটা ইন্টারভিউতে স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে একটা কথা একবার বলছিল যে, সেটা সম্ভবত পাসওয়ার্ড মুভিটার ক্ষেত্রে বলছিল শাকিব খান, যে এই সিনেমাটা দেখে মানুষের মনে হবে ওয়াও এটা আমাদের ছবি। সো এই যে আমাদের ছবি যে ব্যাপারটা, এই ব্যাপারটা আর কি দরদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কারণ হচ্ছে এই মুভিটার ক্ষেত্রে আমাদের ছবি ফিলটা হয় নাই। কারণ যে বললাম ডাবিং ইস্যুস ছিল, মানে পুরো মুভি দেখে মনে হয়েছে আমি কলকাতার মুভি দেখতেছি, জাস্ট হাতে কোনো 1-2টা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছাড়া আমি ওই দেশের ফিলটা পাইনি। এইটা একটা প্রবলেম সবার মধ্যে হইতে পারে। ও আরেকটা ব্যাপার কি হয় যে মানুষের এক একজনের টেস্ট এক এক রকম। আমার একটা মুভি ভালো লাগছে, দ্যাট ডাজন্ট মিন মুভিটা আপনারও ভালো লাগতে হবে, বা আপনার একটা মুভি ভালো লাগছে, দ্যাট ডাজন্ট মিন সেটা আমারও ভালো লাগতে হবে। মানুষজনের এক একজনের টেস্ট এক এক রকম। আরেকটা ব্যাপার কি ভাই, আমার মুভি রিভিউয়ের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি সবাইকে। সেটা হচ্ছে আমি কোনো মুভি বিশেষজ্ঞ না, যে হচ্ছে আমি বিশাল একটা মুভি বিশেষজ্ঞ, বিশাল আমি হ্যান তেন মুভি ডিরেক্ট করে আসছি, এখন আমি বিশেষজ্ঞ অপিনিয়ন দিচ্ছি। বিষয়টা কিন্তু এরকম না। আপনি যা আমিও তা। আপনার আমার মধ্যে ডিফারেন্সটা আমি কোথায় বলি, সেটা হচ্ছে আপনি দেখা গেছে আপনি কোনো আপনি অফিসে কাজ করেন, অথবা আপনি স্টুডেন্ট, আপনি দেখা গেছে আপনার কোনো একটা র্যান্ডম কোনো একটা মুভি দেখছেন, সেই মুভি নিয়ে আপনার মাথার মধ্যে আপনার তো চিন্তা আসে, মুভি নিয়ে কথা বলতে ইচ্ছা করে। হয় আপনি আপনার কলিগের সাথে কথা বলছেন সেই মুভিটা নিয়ে, অথবা আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, অথবা আপনি আপনার ক্লাসমেটের সাথে কথা বলছেন, অথবা আপনি কোথাও কমেন্টে লিখছেন, অথবা আপনি ফেসবুক পোস্ট দিয়ে লিখছেন, অথবা হচ্ছে আপনি অ্যাটলিস্ট আপনি মনে মনে চিন্তা করছেন একটা মুভি দেখার পর। আমারও সেম ব্যাপার, যে একটা মুভি দেখার পর আমার যে চিন্তাটা আসে, সেই চিন্তাটা আমি জাস্ট ভিডিও করে আমি পাবলিশ করতেছি। আপনার সাথে আমার ডিফারেন্সটা এইটাই, আপনি ভিডিও করে পাবলিশ করতেছেন না, আমি ভিডিও করে পাবলিশ করতেছি। দ্যাটস দ্য ডিফারেন্স। ওভারঅল আপনি যেমন একজন সাধারণ অডিয়েন্স, আমিও একজন সাধারণ অডিয়েন্স। আমি একজন সাধারণ অডিয়েন্স হিসেবে আবার দেখে আমার যেটা আমার ভিতরে কাজ করে যে এই ব্যাপারটা এরকম, আমি জাস্ট এক্সপ্রেস করি, দ্যাটস ইট। সো আমি মানে ব্যাপারটা এরকম এইরকম না যে হচ্ছে মুভি রিভিউ আর তকমা দেওয়ারও কিছু নাই। আমি জাস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স আমি আমার অপিনিয়ন শেয়ার করি, দ্যাটস ইট। এটা যে শুধুমাত্র মুভির ক্ষেত্রে করি তা না, আমি সিরিজের ক্ষেত্রে কিন্তু আমার চিন্তা ভাবনা শেয়ার করি যে আচ্ছা সিরিজটা দেখলাম, এটা হচ্ছে এরকম, বা হচ্ছে ধরেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও মাঝে মধ্যে হচ্ছে আমি কথা বলি। ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রেই সেম, যে হচ্ছে আমি জাস্ট একজন নর্মাল দেশের সিটিজেন, দেশের নাগরিক হিসেবে আমি জাস্ট অপিনিয়ন রাখি, দ্যাটস ইট। এবার আসেন হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, যে দরদ মুভিটা কি তাহলে ব্যবসা করতে পারতেছে না তুফানের মতো? আপনাকে সিচুয়েশন বুঝতে হবে। তুফান মুভিটা অফকোর্স এটার যে তুফান ভালো ছিল, তুফান মুভিটার সিচুয়েশন আপনাকে বুঝতে হবে, যে তুফান মুভিটা বা হচ্ছে অন্য আরেকটা যে কথাটা চাউট হচ্ছে সবচেয়ে বেশি, বিভিন্ন গ্রুপে হয়তো লেখা হচ্ছে এই মুভিটা ব্যবসা করতে পারতেছে না, এরকম কিছু একটা। সো এই ব্যাপারটা আমি একটু বলার ট্রাই করি। সেটা হচ্ছে লাস্ট কয়েক মাসে 3-4 মাসে বাংলাদেশের যে সিচুয়েশন গেছে ভাই, খুব বাজে সিচুয়েশন গেছে দেশের। অনেকেই জানেন, অনেকে জানেন না, যে সিনেমা হলগুলোর খুব 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 বাজে হাল গেছে লাস্ট কয়েক ইয়ারে। লাস্ট কবে হচ্ছে এরকম বাজে হাল গেছে কোনো একটা সিনেপ্লেক্সে অ্যাটলিস্ট? এটা আই ডোন্ট নো, যে হচ্ছে এরকম হয়েছে যে হচ্ছে মানে কাকপক্ষী পাওয়া যেতেছে না সিনেমা হলে, মানুষ নাই, মানুষ মানে সিনেমা কি দেখবে। মানে সিনেপ্লেক্সগুলোতে যেটা হয়, যে হচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতে যেটা হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মুভি চলুক না চলুক, হলিউডের যে মুভিগুলো আনা হয় ওই মুভির আলাদা একটা অডিয়েন্স আলাদাই থাকে, অলওয়েজ থাকে অডিয়েন্স বা হচ্ছে দর্শক থাকে। কিন্তু এইবার হলিউডের মুভিগুলোতেও মানুষজন খুব কম পাওয়া গেছে, মানে পাওয়াই যায় না বলতে গেলে, মানে খুব খুব বাজে বেহাল দশা গেছে। কারণ হচ্ছে অফকোর্স দেশের যা সিচুয়েশন গেছে লাস্ট 3-4 মান্থসে, মানে মানুষের মুভি দেখার মতো তো একটা সিচুয়েশন থাকা লাগবে ভাই। আর হচ্ছে টাকা পয়সা, মানে দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। সো মানুষ যে এক্সট্রা টাকা খরচ করে যে
মানে আনন্দ ফুর্তির জন্য বা হচ্ছে কি বল এন্টারটেইনমেন্টের জন্য যে মানুষ আলাদা এক্সট্রা খরচ করবে ওই সিচুয়েশন মানুষের মধ্যে নাই, সেটা মানসিক দিক দিয়ে হোক বা সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, সব দিক থেকে লাস্ট কয়েক মাসে মানুষের এরকম সিচুয়েশন ছিল না। সো ইভেন বর্তমানেও এই সিচুয়েশনেও এই মাসেও কি মাসে চলতেছে, নভেম্বর মাস, এখনো পর্যন্ত মানুষের ওই যে এক্সট্রা টাকা খরচ করার মতো মানে মানসিকতা এখন নাই, দেশের সিচুয়েশন ওইরকম নাই। সো এইরকম একটা সিচুয়েশনে মুভি রিলিজ করাই একটা রিস্কের ব্যাপার ছিল। আমি তো এটা নিয়ে কথা বলছি আমার বেশি অনেকজনের সাথে, যে আমি ভাবছিলাম যে এই ইয়ারে 2024-এ কোনো মুভি আসবে না, বাট তারপরে যে একটা দুটা করে মুভি আসতেছে সেটাই অনেক বলতেছিলাম যে এই টাইপের একটা সিচুয়েশনে যেখানে মুভি চলতেছেই না, কোনো টাইপের মুভি চলতেছে না, সেখানে শাকিব খানের মুভি যে চলতেছে, মানুষজন যে আসতেছে, আবার যে হচ্ছে সাইকেলটা রান হইছে, মানুষজন আসা শুরু করছে সিনেমা হল, এটাই তো অনেক ভাই। সো আপনি যদি এক্সপেক্ট করেন যে একদম রাজকুমার টাইপের বা হচ্ছে ওই যে প্রিয়তমার সময় কিন্তু প্রচুর মানুষ গেছে হলে, কি গেল তুফানের সময় অনেক মানুষ গেছে, কারণ হচ্ছে তখন ঈদের আমেজে এমনিতেই মানুষ এন্টারটেনমেন্টের জন্য মুভি দেখতে চায়, একে হচ্ছে নর্মালি মানুষ মুভি দেখতে যায় না, তার উপর আবার দেশের সিচুয়েশন খারাপ। সো এখানে এক্সপেক্ট করা বোকামি যে এটা হচ্ছে রাজকুমার লেভেলের বা তুফান লেভেলের মানুষ একদম মানে কি বলে সিনেমা হলে ঢোকা যাবে না এরকম সিচুয়েশন তৈরি হবে, এরকম ভাবাটা ভুল। যতটুকুই ব্যবসা করতেছে, যতটুকুই ভালো করতেছে, যতটুকুই মানুষজন আসতেছে, দ্যাটস ইনাফ, মোর দেন ইনাফ। মানে শাকিব খান ছাড়া অন্য কারো মুভি হইলে এই মানুষটুকু হইতো কিনা আই এম নট শিওর। সো ইয়াপ, এই ছিল হচ্ছে দরদ মুভি নিয়ে আরও এক্সট্রা ওভারঅল আফটার ম্যাথ কথাবার্তা। আর হচ্ছে আরেকটা ব্যাপার আমি আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে রাজকুমার, প্রিয়তমা এবং তুফান তিনটা মুভি নিয়ে আমি স্পয়লার রিভিউ দেবো খুব সুন, কয়েকদিনের মধ্যে, এই মান্থের মধ্যেই দিয়ে দেবো, মানে ডিটেল কথাবার্তা বলবো। যাই হোক, এই ছিল কথাবার্তা, ভালো